সবাইকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন আজ ২১-এর ২৭শে পা। অনেক বাধা বিপত্তি আর ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের এই জায়গায় ২১শে টেলিভিশন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। তিনি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২১শে টেলিভিশনের আজকের ২১শে রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমরা আমাদের টেলিভিশনের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। প্রথমেই আপনি একটু পিছন দিকে ফিরে যেতে চাই আলোচনার আগে। আমরা জানি যে আপনি দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। সেইখান থেকে টেলিভিশনের দিকে আসার স্বপ্ন দেখা আসলে কবে থেকে শুরু আপনার? এটা হয়েছে প্রথমত ৯৬ সালে, ৯৬-৯৭ সালে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আর কি ক্ষমতায় আসে। জি স্যার। তখন একটা আইডিয়া হলো যে টেলিভিশন মানে আমাদের প্রাইভেট টেলিভিশন দরকার, শুধুমাত্র বিটিভি না, এর বাইরে কিভাবে আর একটা মানে টেলিভিশন যাতে প্রাইভেটলি করে অন্য ওপিনিয়ন যাতে থাকে, মানুষের কথা বলার অধিকার থাকে, এই আইডিয়াটা নিয়েই অ্যাকচুয়ালি ২১শে টেলিভিশনের জন্ম হয়। এবং তখন ১৯৯৭ সালে যখন এই টেলিভিশনটা প্ল্যানিং হয়, তখন প্রথম থেকেই আমি সাথে ছিলাম। তারপরে এটাকে যখন রূপ দেওয়া হয়, আমরা কয়েকজন মিলে, এন্টারপ্রেনার কয়েকজন মিলে এটাকে আমরা আইডিয়াটা আপনার বাস্তবায়ন করার জন্য কাজ করা শুরু করি। তখন মানে ওই প্রতিষ্ঠা লগ্নে ছিল, যার কথা স্মরণ করতে হয়, আবু সাইদ মাহমুদ, উনি ছিলেন, এবং অন্য এখানে বেশ কিছু ব্যবসায়ীরা, এন্টারপ্রেনার ছিল, আমিও ছিলাম। তারপরে এই ২০০০ সালের থেকে আমাদের পথ চলা শুরু। কারণ আমি তখন দেখেছি যে বাংলাদেশে এর একটা মার্কেট আছে এবং মানুষের মানে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে একটা ফ্রি মিডিয়া দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। সেইখানেই থেকে আমার মানে ইন্টারেস্ট ছিল যে এই প্রাইভেট টেলিভিশন প্রতিস্থাপন করা। সেই স্বপ্ন আজ অনেক দূরে এগিয়েছে, অনেক ডালপালা মেলেছে। বাংলাদেশে এখন বেসরকারি টেলিভিশন, অনেক টেলিভিশন চ্যানেল, সেই স্বপ্নের পথ ধরেই সবগুলো টেলিভিশন চ্যানেল আজকে এগিয়েছে। শুরুতে নিশ্চয়ই এই স্বপ্নটা দেখেননি যে আজকে বাংলাদেশের টেলিভিশন যে জায়গায় এসেছে, সেই জায়গাটায় নিশ্চয়ই আপনি গর্ববোধ করেন। অফকোর্স, কারণ ২১শে টেলিভিশনের হাত ধরেই অন্য মিডিয়া আজকে যতগুলো টেলিভিশন দেখছেন সেগুলো এসেছে বাংলাদেশে। এবং আপনারা যদি খেয়াল করেন, প্রায় প্রতিটা চ্যানেলেই 40টার মতো চ্যানেল আছে আমাদের। প্রতিটা চ্যানেলেই কিন্তু ২১শে টিভির লোকজন কিন্তু শীর্ষ পর্যায়ে কাজ করছে। সো এটা বলা যেতে পারে যে মানে ২১ হাতে খড়ি দিয়েছে এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্য। এবং আমরা অনেক ট্রেনিং করিয়েছি, অনেক লোক সৃষ্টি করেছি, অনেক কলা কৌশলে তৈরি হয়েছে, সবই ২১শে টেলিভিশনের হাত ধরে। তো আজকে আমার কাছে ভালো লাগে দেখতে যে আজকে টেলিভিশন ইন্ডাস্ট্রি বাংলাদেশে ব্যাপকভাবে বিকশিত হয়েছে, যার জন্য এর অ্যাকচুয়ালি অবদান, ২১শে টেলিভিশনের অবদান মানে স্মরণীয়। জি, আপনার কথা আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে আপনি সেই তখনই, যখন আসলে একটিমাত্র টেলিভিশন ছিল আমাদের বিটিভি, তার বাইরে আলাদা কথা বলার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য একটি জায়গা খোঁজার জন্য আপনারা এই উদ্যোগটি নিয়েছিলেন। সেই উদ্যোগের আজকে সবাই ভোগ করছে সেই সুবিধাটি। আমরা জানি আপনি বরাবরই স্বাধীন গণমাধ্যমের পক্ষে সোচ্চার ছিলেন, এখনও আছেন। আমরা ভবিষ্যতে হয়তো আপনার সেই অবস্থানটা দেখতে পাবো। আমরা জানি যে এই স্বাধীনচেতা মনোভাবের কারণেই আপনাকে, বিশেষ করে আমি বলবো যে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তার বক্তব্য প্রচারের জন্যই আপনাকে জেলে যেতে হয়েছে। সেই দুঃসহ স্মৃতির কথা আমরা সবাই কম বেশি জানি, দেশের মানুষও সেটি জানে। স্বাধীন গণমাধ্যমের বিষয়টি আপনি কিভাবে দেখছেন বর্তমান সময়ে এসে? আসলে আপনার এই যে গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ।
ফ্রি মিডিয়া ছাড়া এবং ফ্রি মানে আপনার বাক স্বাধীনতা ছাড়া কখনোই গণতন্ত্র কায়েম করা সম্ভব না। এবং সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের বা পৃথিবীর সব জায়গাতেই যে দেশে মিডিয়া যতটা স্বাধীন সেই দেশ ততটা গণতন্ত্র কামী এবং সেই দেশ ততটা উন্নত। সুতরাং মিডিয়াটাকে অবশ্যই ফ্রি থাকতে হবে এবং এর জন্য আমার সংগ্রাম প্রথম দিন থেকেই এখনো পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছি, যাতে গণমাধ্যম স্বাধীন থাকে এবং মানুষের বলার জায়গা থাকে। এবং একুশে টেলিভিশন সর্বদাই আমি একটা কথা বলি যে অন্য কোথাও যদি আপনার কথা বলার জায়গা না থাকে, একুশে টেলিভিশন গিভ ইউ দি স্পেস টু স্পিক আউট। আরেকটি একেবারে ব্যক্তিগত বিষয়, যেটি হয়তো দেশের মানুষ জানেন না, আমরা জানি যারা কাজ করি আপনার সঙ্গে। এত খবর কিভাবে আপনি রাখেন, এত সময় কিভাবে এত বের করেন? আমরা জানি যে আপনি আমাদের থেকে অনেক বেশি আপডেট থাকেন এখন, সেটি কিভাবে? আপনার তো আরও অনেক ব্যস্ততা আছে, সেসবের মাঝে এটি কি এক ধরনের নেশা থেকেই কাজ করে, নাকি দায়বদ্ধতার জায়গা থেকে এটি কাজ করে? দুটোই, আপনার দুটোই। একটা হচ্ছে যে আমার জানার আগ্রহ, পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা এই মিডিয়ার যে সমস্ত, আমি প্রচুর পরিমাণে ঘাঁটি, দেখি, জানার চেষ্টা করি এবং এটাকে সেই ইনফরমেশন এবং যে ইনফরমেশনগুলো জানি সেগুলোকে ধরেন আপনারা নিজেও জানেন যে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো নিউজগুলো দেই যে এইটা এখানে দেখলাম বা এটা অনেক আইডিয়াই আপনার কাছ থেকে আমরা অনেক আইডিয়া, রাইট। সো আমার নিজের আগ্রহ আছে, সেই সাথে আই হ্যাভ প্যাশন অ্যাবাউট দিস। এই কারণে শত ব্যস্ততার মাঝেও এটা আর কি করি, এটা আমার ভালো লাগে অ্যান্ড আই ডু দ্যাট। আমরা কামনা করব আপনি সেই ভালো লাগাটি আরও দীর্ঘায়িত করবেন সবার জন্য, আমাদের জন্য এবং দেশের মানুষের জন্য। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? নতুন সরকার অ্যাকচুয়ালি বিগত 17 বছরে আপনি যদি বলেন এই গভর্নমেন্ট মানে বিএনপি গভর্নমেন্ট যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে এবং মিডিয়া যে তাদের কিন্তু কথা বলার জায়গা ছিল না, এমনকি আইন করে যাতে তারেক রহমান সাহেবের বক্তব্য যাতে প্রচার না করা হয় সেটা কিন্তু আইন করে দেওয়া হয়েছে, কোর্টের অর্ডার হয়েছে, অল দিস থিংস। সুতরাং সেখানে আমার মনে হয় বিএনপি আগে বুঝবে যে অ্যাকচুয়ালি বাক স্বাধীনতাটা প্রয়োজন, গণতন্ত্রের জন্য প্রয়োজন। এবং আমি মনে করি যে বিএনপি এখন পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে তারা কিন্তু বাক স্বাধীনতার পক্ষে, ফ্রি মিডিয়ার পক্ষে। সেটা কিন্তু তারেক রহমান সাহেব নিজেও বলেছেন। উনি বলেছেন যে না, আমরা এই মানে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা চাই, মিডিয়ার ব্যাপারে আমরা কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে চাই না, এটা তার স্টেটমেন্ট। সো আই বিলিভ যে উনি ওনার এই স্টেটমেন্টে মানে কমিটেড থাকবে। জি, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সেই প্রত্যাশাটা সবসময় করি আমরা যে কোনো সরকারের কাছেই। আরেকটি বিষয় আমরা জানি যে আপনি টেলিভিশন চ্যানেল মালিক যারা আছেন সেই অ্যাডকোর মহাসচিব হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব পালনের অভিজ্ঞতাটা আসলে কেমন, বা আপনি আসলে টেলিভিশন শিল্পটাকে কিভাবে দেখতে চান, কোন জায়গায় আসলে আপনারা নিয়ে যেতে চান টেলিভিশন শিল্পটাকে? মানে আপনি যদি দেখেন বর্তমানে বাংলাদেশে 40টা চ্যানেল আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে মার্কেট সাইজ, যে ডিমান্ড, সেই তুলনায় কিন্তু এটা বেশি। সো আমাদের যদি আপনার টেলিভিশনগুলো নির্ভর করে অ্যাডের উপরে, বিজ্ঞাপনের উপরে, সো সুতরাং সেইখানে অতটা বিজ্ঞাপন কিন্তু বাংলাদেশের নাই যাতে করে প্রত্যেকটা টেলিভিশন সারভাইভ করতে পারে। এই কারণে অ্যাডকোর থেকে আমরা যেটা উপস্থাপন করেছি এবং সরকারকে বলেছি এবং আমরা এটা নিয়ে ফাইট করতেছি, সেটা হচ্ছে যে টিভি চ্যানেলগুলোকে প্রথমত ডিজিটালাইজেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে টিভি চ্যানেলগুলোকে পে চ্যানেল করতে হবে। তার মানে দেখেন আসলে কিন্তু গ্রাহক পর্যায়ে সবাই কিন্তু ক্যাবেল অপারেটরকে পে করতেছে, তারা 300 টাকা বা 500 টাকা যেটাই পে করে, সেখান থেকে কিন্তু এই টেলিভিশন, প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো একটা পয়সা পায় না, অথচ তারা ফ্রি দেখছে। সো আমার মনে হয় এখানে ইট ইজ দ্য হাইয়েস্ট টাইম নাও
প্রত্যেকটা টেলিভিশনকে পে চ্যানেল করলে অন্তত 2 টাকা করেও যদি মানে পার হাউস হোল্ড দেয়, তাহলে কিন্তু এই চ্যানেলগুলো সারভাইভ করতে পারবে। বর্তমানে টেলিভিশনগুলো খুবই নাজুক অবস্থায় আছে, মানে অর্থনৈতিকভাবে, এবং তাদের কিন্তু মানে বেতন দিতেই দুরূহ অবস্থা। সুতরাং এই টেলিভিশন ইন্ডাস্ট্রিকে মানে ভায়াবল করতে হলে ডিজিটালাইজেশন এবং পে চ্যানেল ছাড়া কোনো গতি নাই। সেটাই আমাদের অ্যাডকোর থেকে আমরা সেটা নিয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, এবং এই সরকারের কাছে আমরা সেটা আবেদনও রেখেছি যাতে এটা দ্রুত গতিতে করা যায়। জি, আমরাও সেটি আশা করব যে সরকার খুব দ্রুত এই বিষয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন, একটি পদক্ষেপ নেবেন। আবার একুশে টেলিভিশনের ফিরে আসি। একুশে টেলিভিশন নিয়ে আসলে আগামী দিনের পরিকল্পনা কি আপনার? একুশে টেলিভিশনকে কোথায় দেখতে চান? আমরা একুশে টেলিভিশনে দেখেন অনেক প্রোগ্রাম যেগুলো আমরা ইতিমধ্যে নতুনভাবে করেছি, লাইক ফ্যাক্ট চেক, তারপরে আপনার এই যে জেনজিদের নিয়ে যে প্রোগ্রামটা আমরা করছি, জেন জেনারেশনকে নিয়ে, এগুলো কিন্তু করতেছি বিভিন্ন প্রোগ্রাম, বা এই যে বাচ্চাদেরকে নিয়ে মুক্ত খবর বা দেশ জুড়ে, এগুলো কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা কাজগুলো করতেছি। এখানে কিন্তু কোনো বিজ্ঞাপন নাই আপনি যদি দেখেন। এটা আমরা মনে করি যে আমাদের দায়িত্বর মধ্যে পড়ে, কারণ আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে এবং এটা প্রতিটা চ্যানেলেরই দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে একুশে টেলিভিশন কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো স্বতঃপ্রণোদিতভাবে সাবসিডাইড করে করছে। তা সেখানে আমাদের আরও কিছু করা ইচ্ছা আছে, যে যেমন এনভায়রনমেন্টের উপরে কিছু কাজ করার ইচ্ছা আছে আমাদের, এবং আগামীতে ধরেন এই যে শিক্ষা নিয়ে, যাতে করে এই গভর্নমেন্টের বেশ কিছু নতুন প্ল্যান আছে শিক্ষা নিয়ে, সেখানে আমরা কিছু কাজ করতে চাই, এবং সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি, এই ধরনের প্রোগ্রামগুলো আমরা পাইপলাইনে আছে, আমরা চিন্তা করছি এবং আগামীতে ইনশাল্লাহ নিয়ে আসব। সেই সাথে বিনোদনের দিকেও আমরা চিন্তা করতেছি, যে এভাবে ধরুন আপনার নিশ্চয়ই মনে আছে বন্ধন নাটক খুবই ভেরি মাচ পপুলার, সেটার আমরা নতুন করে এই সিরিয়ালটা আনার চেষ্টা করছি। এরকম নতুন নতুন প্রোগ্রামের আগামীতে প্ল্যান আছে। আপনি তো দীর্ঘদিন বাইরে ছিলেন, আপনাকে জেলে যেতে হয়েছে, তারপরে অনেকটা সময় পরে আপনি আবার ফিরে এসেছেন একুশে টেলিভিশনে। সেই অভিজ্ঞতাটা কেমন, বা আসলে ফিরে এসে আপনি কেমন দেখছেন আগের একুশে টেলিভিশন আর আপনি পরের যে টেলিভিশনের মধ্যে নিশ্চয়ই একটি পার্থক্য আপনি দেখছেন? যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেই জায়গাটিতেও আপনি দেখতে পাননি? এই যে আপনার এই 5ই আগস্ট আমি যখন টেলিভিশনে আবার ফিরে আসলাম, তার আগে দীর্ঘদিন এটা বেদখল ছিল, দর্শকবৃন্দ জানে, প্রায় 9 বছরের মতো এটা দখল ছিল, এবং এই 9 বছরে এই টেলিভিশনটাকে যা না তা আপনার এটাকে মানে এত ব্যাডভাবে, মানে খারাপভাবে এটার মানে অবনতি হয়েছে, যেটা দেখে আমি অ্যাকচুয়ালি শিউরে উঠেছি। তারপরে সেখান থেকে এই যে 24 সালের 5ই আগস্ট থেকে হাতে নেওয়ার পর আমরা সংগ্রাম করে যাচ্ছি যাতে আবার সে আমাদের দর্শকদের ফিরিয়ে আনতে পারি। কারণ এর মধ্যে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিল একুশে টেলিভিশন থেকে একটা দালাল টিভি আখ্যায়িত করে। কারণ এই টিভির যে সত্তা, যে এই টিভির যে ফ্রিডম, এবং এই টিভি 21 মানে মাথা নত না করা এবং সত্য সংবাদ প্রচার করা, এই জিনিসগুলো তো ছিল না। সেগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। এখন দর্শকরা অনেকেই ফিরে আসছে, এখন একুশে টেলিভিশন ভালো করছে, এবং আমরা এটা অনেক কষ্ট হয়েছে, এবং সেখানে অবশ্যই ধন্যবাদ দিতে হয় একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুবকে, তার অক্লান্ত পরিশ্রম এর মধ্যে আছে, এবং সর্বোপরি একুশের কলাকুশলী এবং যারা আছে সবাই মিলে উদ্যোগ নিয়ে এখন আমরা একটা পজিশনে এসেছি, যেটা মানে উন্নততর পজিশন বিগত 2 বছরে। জি, আমরা হয়তো দর্শক নিশ্চয়ই সেই বিষয়টি আরও ভালো বলতে পারবেন। আমরাও সেই কামনা করি যে সবসময় আরও সামনের দিকে কীভাবে এগিয়ে যাওয়া যায়। প্রতিবন্ধকতার জায়গাটা কোনটা মনে হয় আপনার কাছে টেলিভিশন শিল্পের ক্ষেত্রে বা গণমাধ্যমের ক্ষেত্রে? মনে হয় যে এটি প্রতিবন্ধকতা, এটি না থাকলে বোধহয় ভালো হতো।
প্রতিবন্ধকতা যেটা হয় হচ্ছে যে এখান থেকে ধরেন এই যে নতুন নতুন টেলিভিশন আসে, তখন একটা জিনিস আমরা ফেস করতেছি, অনেক টেলিভিশনই সেটা ফেস করতেছে, যেমন ধরেন আমাদের এখান থেকে লোকজন নিয়ে যাচ্ছে অন্য টেলিভিশনে। তা এটা তো ধরেন আমরা যে ছেলেমেয়েদের তৈরি করি তাদেরকে ধরেন বেশি করে অফার দিয়ে অন্য টেলিভিশন নিয়ে যাচ্ছে। এটা নীতি মানে নৈতিকতার মানে স্খলন। কারণ একটা এনওসি অন্য জায়গায় যাবে অসুবিধা নাই, কিন্তু তার একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে যায় না লোকজন। এটা একটা প্রতিযোগিতা বা এটা একটা প্রতিবন্ধকতা। এবং সেই সাথে যেটা বললাম যে অর্থনৈতিকভাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলোকে দাঁড়াইতে হলে তাদের, কারণ টেলিভিশন অ্যাডের উপর নির্ভর করে এবং বাংলাদেশের অ্যাড মার্কেট মানে আরও সংকুচিত হয়ে গেছে আগের থেকে। সো সেখানে কিন্তু কম্পিটিশন, এই কারণে এই যে যেটা বলতেছি আপনাকে, পে চ্যানেল দরকার। পে চ্যানেল না হইলে আপনার এটাকে সাস্টেইন করা, এই ইন্ডাস্ট্রিকে সাস্টেইন করা খুবই কঠিন। জি, আপনি সবসময় পরিবর্তনের কথা বলেন, নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবনা দেন, আমাদেরকেও আপনার ভাবনাগুলো ছড়িয়ে দেন। আমরা পরিবর্তনের যে অঙ্গীকারবদ্ধ, মানে সেই জায়গাটি আসলে কতটুকু পরিবর্তন হলো আপনার চোখে, কতটুকু সেটি ধরা পড়ে যে এই জায়গাটা আমরা আসতে পেরেছি টেলিভিশনের ক্ষেত্রে? হ্যাঁ, মিডিয়ার ক্ষেত্রে পরিবর্তন এসেছে, এটা ট্রু। আমরা যে স্লোগান পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ, এই কিছু টেলিভিশন যেটা শুরু করেছে, সেখান থেকে আপনি যদি দেখেন যে আজকে যে মিডিয়া ইন্ডাস্ট্রির যে রেভলিউশন, এটা তো 21-এর হাত ধরেই, এবং সেটা কিন্তু মানে সেখানে পরিবর্তন এসেছে। এবং আমি মনে করি যে আগামীতে, আমি আশাবাদী মানুষ, এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক এবং মানে সামাজিক এবং অর্থনৈতিক যে উন্নতি প্রয়োজন, সেটা এখনও মানে এটা ফুলফিল হয় নাই। কিন্তু আমি এই ইয়াং জেনারেশনের মাধ্যমে দেখতে পাই যে ভবিষ্যতে বাংলাদেশটা পরিবর্তন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা এই যে বিপ্লব দেখলাম, যদিও বিপ্লবটা সেই অর্থে মানে হয়েছে কি, আমাদের একটা এটা হচ্ছে আমাদের অভ্যাস। মানে আমরা ফ্যামিলিগতভাবে আপনার যদি দেখেন যে ফ্যামিলিতে বাবাই তার লাস্ট ওয়ার্ড। তা এই যে মানে বিপ্লবী ছেলেপেলেগুলো যখন বিপ্লব মানে সাকসেস হইল, তখন আবার সেই মুরব্বী বাবার কাছে কথা শুনে যে তারা কি বলে তাদের উপর দায়িত্ব দিছে, যার জন্য এটা পুরো ফেল করছে। এবং আমি মনে করি যে আমাদের এখন নতুন আইডিয়াস দরকার, আমাদের এই ইয়াং জেনারেশনকে দরকার। এবং ইয়াং জেনারেশন আপনি যদি এখন পার্লামেন্টে দেখেন, তাদের বক্তব্য যদি দেখেন, তারা কিন্তু যথেষ্ট সচেতন, এবং আমি ফলো করি, দে আর ভেরি গুড, দে আর নট ব্যাড। সো এবং তাদেরও কিছু আইডিয়া আছে। সো সুতরাং আমাদের যদি সারা বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে চাই, এর জন্য আমাদের ওই যে রাষ্ট্র মেরামত দরকার, সংস্কার প্রয়োজন, এবং এই ইয়াং জেনারেশনের হাতে ছেড়ে দিতে হবে, ক্ষমতা ছেড়ে দিতে হবে, তাহলে এরা ভালো করবে। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত বিশ্বাস। এবং আমি মনে করি যে বাংলাদেশে একটা মানে পরিবর্তনের চলছে, যেটা এখন আমরা চোখে দেখতে পাচ্ছি না সাকসেসটা, কিন্তু এটা কিন্তু আগামী ধরেন 1 দশকের মধ্যে এটা কিন্তু সাকসেসফুল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, সময় আসলে সেটি আমাদেরকে বলবে যে কতদূর আমরা সফলতা অর্জন করতে পারবো। আবারও আসি আপনার পরিকল্পনার বিষয়টি, যে সামনের 21শে টেলিভিশন নিয়ে আপনি কি পরিকল্পনা করছেন, বিশেষ করে যদি প্রযুক্তিগত দিক দিয়ে এখন অনেকটি প্রতিযোগিতা চলছে সবখানে, ম্যান পাওয়ারের বা স্কিল যদি বলি, সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? আমরা অলরেডি শুরু করেছি, আপনার নিশ্চয় জানা আছে যে আমরা ডিজিটালে খুব দুর্বল ছিলাম, কিন্তু বিগত 2 বছরে আমরা ডিজিটাল মিডিয়ায় যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। এখন আমাদের ধরেন সাবস্ক্রাইবই আছে প্রায় 50 লাখের উপরে, এবং আপনার যদি ভিউ দেখেন, মানে আপনার কল্পনাও করতে পারবেন না যে আমাদের মান্থলি ভিউজ যদি আমি দেখি, সেটা আছে হচ্ছে প্রায় 35 কোটির মতো ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ভিউজ মান্থলি।
সুতরাং এখানে আমরা কাজ করছি এবং আমাদের আরও প্ল্যান আছে ডিজিটালি আরও কিভাবে আগানো যায় এবং এখানে কিভাবে আমরা আসলে তো এখন সব মানে টেলিভিশন মানে সব হাতের মুঠায়, আপনার মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন, আপনার যখন ইচ্ছা হচ্ছেন ইয়ে করতে পারছেন। সেই জন্য আমরা এই প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কিছুটা কাজ করতে যাচ্ছি এবং সেটা প্ল্যানের মধ্যে আছে। সেগুলো ইনশাল্লাহ আগামীতে আমরা এটা সাকসেস। আপনার পরিকল্পনা আমরা জানতে পারলাম, সেটি আমরা কামনা করি যে আগামীতে সেই সফলতা হোক। একুশে টেলিভিশনের কর্মীদের জন্য আপনার বার্তা কী থাকবে প্রতিষ্ঠাবার্ষিকীতে? একুশে টেলিভিশনের সকল কর্মীদের এই পয়লা বৈশাখ এবং আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং তারা আসলে সহযোগিতা এবং কাজ করছে বলেই আমরা আজকে এই পজিশনে আসতে পেরেছি। প্রত্যেককে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা কর্মীদের। এবং একুশে টেলিভিশন ইজ অলওয়েজ কমিটেড টু দেয়ার পিপল, তাদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে এবং আমি মনে করি একুশে টেলিভিশনে যারা আমরা, ইট ইজ লাইক ফ্যামিলি। সো এরা সবাই একুশে পরিবারের সদস্য এবং তাদের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব আমার। এবং একুশে টেলিভিশন যদি যত এগিয়ে যাবে, উন্নত হবে, সেই সাথে এই যারা কাজ করছে তাদেরও উন্নতি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমরা পহেলা বৈশাখ জাতি উদযাপন করছে, একুশে টেলিভিশনের দর্শক এবং সারা দেশের মানুষের জন্য নতুন বছরের কি বার্তা থাকবে আপনার? আমি এই পহেলা বৈশাখ উপলক্ষে এবং একুশের ২৭ বছর পদার্পণ উপলক্ষে প্রথমত এই দর্শকবৃন্দের যে লয়াল দর্শকবৃন্দ একুশের আছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে শুভানুধ্যায়ী ক্যাবেল অপারেটর ভাইরা প্লাস আপনার এই যে যারা বিজ্ঞাপনদাতা সকলকে জানাই আমার আন্তরিক মানে ধন্যবাদ এবং অভিনন্দন এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা। আপনারা সবসময়ই একুশের সুসময়ে দুঃসময়ের সাথে ছিলেন। আমি আশা করব যে আগামীতেও আপনারা একুশের সাথে থাকবেন, এই আমার প্রত্যাশা। আমরাও সবসময় প্রত্যাশা করি। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টিমের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় একুশের সঙ্গেই থাকুন।